গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রুমালি। আজ চতুর্দশ এবং শেষ পর্ব। লাবণ্যর মৃত্যুর পর তার ডায়েরি পড়ে আমি সব জানতে পারি। ডায়েরির একটি অংশ আমি এত অসংখ্যবার পড়েছি যে মুখস্থ হয়ে আছে। আমি স্মৃতি থেকে আবারও লিখছি। দেখবে এখানেও তোমার সঙ্গে লাবণ্যর খানিকটা মিল আছে। মঈন ভাইকে আমার দুলাভাই ডাকা উচিত, কেন জানি ডাকতে পারি না। দুলাভাই মানে কিছু ফাজলামি, কিছু রসিকতা। দুলাভাই মানে আশেপাশে শালিকারা ঘুরঘুর করছে। এটা আমার ভালো লাগে না। আজ সকাল থেকেই ভেবে রেখেছি মঈন ভাইকে ভড়কে দেব। কিভাবে কাজটা করব ভেবে পাচ্ছি না। আপার সঙ্গে উনার বোধহয় মন কষাকষি হয়েছে। উনি আলাদা ঘরে শুচ্ছেন। আমি তার মন ভালো করার প্ল্যান করছি। শুরুতে ভড়কে দিয়ে তারপর মন ভালো করে দেব। প্ল্যানটা হচ্ছে বিকট একটা মুখোশ পরে গভীর রাতে উনার জানলার পাশে গিয়ে দাঁড়াবো, ভয় দেখিয়ে আক্কেল গুড়ুম করে দেব। শেষ পর্যন্ত সেই প্ল্যান মতো কাজ করা হয়নি। গভীর রাতে মুখোশ পরে জানলার পাশে না দাঁড়িয়ে আমি দরজায় টোকা দিলাম। উনি দরজা খুলে দিয়ে একটু না চমকে বললেন, এসো লাবণ্য, তোমার সঙ্গে গল্প করি। সকাল থেকে মাথাটা ধরে আছে। গল্প করলে মাথা ধরাটা কমবে। আর শোনো, মুখ থেকে মুখোশ খুলো। আমি মুখোশটা খুললাম। উনি বললেন, আলো চোখে লাগছে। আলো নিভিয়ে দিলে তোমার কোনো অসুবিধা হবে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কোনো অসুবিধা হবে না, আপনি বাতি নিভিয়ে দিন। মঈন ভাই বাতি নিভিয়ে দিলেন। আমার মনে হলো পৃথিবীতে আমার চেয়ে সুখী মেয়ে কোনোদিন জন্মায়নি, ভবিষ্যতেও জন্মাবে না। লাবণ্য যদি আমাকে ব্যাপারটা বলতো, তার সমস্যা সমাধান করা আমার পক্ষে কোনো ব্যাপারই ছিল না। আমার প্রধান ত্রুটি, লাবণ্যকে চোখের সামনে দেখেও তার সমস্যা সম্পর্কে কোনো রকম আঁচ করতে পারিনি। লাবণ্যের ছায়া আমি পুরোপুরি তোমার উপর দেখেছি। আমার আত্মা কেঁপে উঠেছে। রুমালি, ভালোবাসা ব্যাপারটা কি তুমি জানো? আমার ধারণা তুমি এই ব্যাপারটা নিয়ে ঘন্টার পর ঘন্টা ভেবেছ। তুমি কি কিছু বের করতে পেরেছ বলে আমি মনে করি না। অনেক গুণীজন এই ব্যাপার নিয়ে ভেবেছেন, হিসেব নিকেশ করেছেন, থিওরি বের করেছেন, হাইপোথিসিস দাঁড়া করিয়েছেন। ফলাফল শূন্য। কেউ কেউ বলেছেন ভালোবাসার বাস মনে। মন যেহেতু আমাদের ধরার ছোঁয়ার বাইরে, ভালোবাসাও তাই। বৈজ্ঞানিকদের কোনো যন্ত্রে ভালোবাসাকে ধরার ছোঁয়া যাবে না। একদল বললেন, মন আবার কি? মস্তিষ্কই মন। মানুষের যাবতীয় আবেগের একমাত্র নিয়ন্ত্রক মস্তিষ্ক। মস্তিষ্ক ধরার ছোঁয়ার বাইরে নয়, কাজেই ভালোবাসাও ধরার ছোঁয়ার বাইরে নয়। ব্রেইনের টেম্পোরাল লোবে ভালোবাসা বাস করে। টেম্পোরাল লোবে অসংখ্য নিউরনের ভেতর দিয়ে ইলেকট্রিক ইম্পালসের বিশেষ ধরনের আদান প্রদানই ভালোবাসা। আরেক দল বললেন, কিছুই হয়নি। মানুষের আবেগ, ভয়, ভীতি সব কিছুর মূল নিয়ন্ত্রক পিটুইটারি গ্ল্যান্ড। একটা মেয়ে যখন একটা ছেলের প্রেমে পড়ে, তখন ছেলেটিকে দেখা মাত্র পিটুইটারি গ্ল্যান্ড থেকে বিশেষ এক ধরনের এনজাইম বের হয়। সেই এনজাইমের কারণে ছেলেটি তখন যা করে তাই ভালো লাগে। তা দেখেই হৃদয়ে দোলা লাগে। ছেলেটি যদি ফোঁত শব্দ করে হাতের মধ্যে নাক ছেড়ে হাত ভর্তি করে ফেলে, তখনও মনে হয়, আহা, কি সুন্দর করেই না নাক ঝাড়ছে। পৃথিবীতে তার মতো সুন্দর করে নাক ঝাড়তে কেউ পারে না। ভালোবাসার সর্বশেষ থিওরিটি তোমাকে বলি। সর্বশেষ থিওরিতে বিজ্ঞানীরা বলেছেন, প্রকৃতির প্রধান ইচ্ছা তার সৃষ্ট জীবজগৎ যেন টিকে থাকে। জীবজগতের কোনো ধারা যেন বিলুপ্ত না হয়। জীবজগতের একটা প্রধান ধারা হচ্ছে হোমোস্যাপিয়েন্স বা মানবজাতি। মানবজাতিকে টিকে থাকতে হলে তাদের সন্তান হতে হবে এবং উৎকৃষ্ট সন্তান হতে হবে। সন্তান হবার জন্য মানব মানবীকে খুব কাছাকাছি আসতে হবে। কাজেই তাদের ভেতরে একের জন্য অন্যের একটা প্রবল শারীরিক আকর্ষণ তৈরি করতে হবে। সেই শারীরিক আকর্ষণের একটা রূপ হচ্ছে ভালোবাসা।
এই ভালোবাসার তীব্রতারও হেরফের হয়। প্রকৃতি যখন দেখে দুটি বিশেষ মানব মানবীর মিলনে উৎকৃষ্ট সন্তান তৈরির সম্ভাবনা, তখন তাদের ভালোবাসাকে অতি তীব্র করে দেয়, যেন তারা একে অন্যকে ছেড়ে যেতে না পারে। কোনো বাধাই তাদের কাছে তখন বাধা বলে মনে হয় না। ছেলেরা রূপবতী মেয়েদের প্রেমে পড়ে কারণ প্রকৃতি চায় পরবর্তী প্রজন্ম যেন সুন্দর হয়। গুণী মানুষদের প্রেমে মেয়েরা যুগে যুগে পাগল হয়েছে, কারণ প্রকৃতির সেই পুরনো খেলা। প্রকৃতি চাচ্ছে পুরুষদের গুণ যেন পরবর্তী প্রজন্মের ডিএনএর মাধ্যমে প্রবাহিত হয়। প্রকৃতি প্রাণপণে চাচ্ছে মানব সম্প্রদায়ের গুণগুলি যেন নষ্ট না হয়ে যায়, যেন প্রবাহিত হতে হতে একসময় পূর্ণ বিকশিত হয়, তৈরি হয় একটা অসাধারণ মানব সম্প্রদায়। হাইপোথিসিস হিসেবে খুব আকর্ষণীয় মনে হচ্ছে নাকি? যত আকর্ষণীয় মনে হোক, আমার নিজের ধারণা এই হাইপোথিসিস ঠিক নয়। আমি মঈন নামের মানুষটির প্রতি প্রবলভাবে আকর্ষিত হয়ে প্রায় ঘোরের মধ্যেই তাকে বিয়ে করেছিলাম। বিয়ের পরপরই আমার নিজের জগৎ ভেঙে খান খান হয়ে গেল, কারণ মঈন একজন অসম্পূর্ণ মানুষ। আমি কি বলার চেষ্টা করছি তুমি বুঝতে পারছো? অ্যান্টেনা নামের আমাদের একটি মেয়ে আছে, সে আমাদের ভালোবাসার ফসল নয়, তাকে দত্তক নেওয়া হয়েছে। পশু কাঁদতে পারে না, হাসতেও পারে না, তারপরেও তীব্র যন্ত্রণায় পশু মাঝে মাঝে গোঁ গোঁ করে। পশুর যন্ত্রণারই প্রকাশ একবার যদি তুমি দেখো, তোমার মাথায় তা সারা জীবনের জন্য গেঁথে যাবে। আমি প্রায় পশুর কান্নার এই দৃশ্য দেখি। মঈন গভীর রাতে অবিকল পশুর মতোই কাঁদে। কাঁদতে কাঁদতে আমাকে কি বলে জানো? সে বলে, প্লিজ ডোন্ট থ্রো মি অন দ্য স্ট্রিট। আমাকে ছুঁড়ে ফেলো না রাস্তায়, আমি তোমাকে মুক্তি দেব। ছাদ থেকে লাফিয়ে পড়ব বা ঘুমের ওষুধ খাব, আমাকে অল্প কিছুদিন সম্মান নিয়ে বাঁচতে দাও। সে তারই অসম্পূর্ণতা জন্মসূত্রে নিয়ে এসেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কিছুই করার নেই। আমি তাকে রাস্তায় ছুঁড়ে ফেলিনি, আমি তাকে বাস করতে দিয়েছি। সম্ভবত একজন অসুস্থ মানুষের সঙ্গে থেকে থেকে আমি নিজেও মানসিকভাবে পঙ্গু হয়ে পড়েছি। তার কষ্ট অবশ্যই অসহনীয়, আমার নিজের কষ্টও কিন্তু অসহনীয়। সে নিজে যেমন পশুর মতো কাঁদে, আমিও পশুর মতো কাঁদি। মাঝে মাঝে গভীর রাতে সে ছাদে চলে যায়, রেলিংয়ের ওপর উঠে বসে। আমি পেছনে পেছনে গিয়ে বলি, কি করছো? সে বলে, নিচে লাফিয়ে পড়ব, সাহস সঞ্চয় করছি। আমি বলি, প্লিজ ডু দ্যাট, তোমার জন্য ভালো হবে। আমাকে মুক্তি দেবার জন্যে নয়, নিজেকে মুক্তি দেবার জন্যে এই কাজটা তোমার করা দরকার। রুমালি, একজন মানুষ কোন পর্যায়ে ধরনের কথা বলতে পারে? তোমাদের চণ্ডীগড়ে জাহেদা নামে একটি মেয়ে ভবিষ্যৎবাণী করে। সে বলেছে চণ্ডীগড়ে শুটিং হবে না, একটা মানুষ মারা যাবে। শোনা মাত্রই আমার মনে হয়েছে, আচ্ছা, এই মানুষটা কি মঈন হতে পারে না? ভয়ঙ্কর একটা খেলা কি শেষ হবে না? প্রকৃতি অসুন্দর পছন্দ করে না, অপূর্ণতাও পছন্দ করে না। তারপরেও সে অসুন্দর এবং অপূর্ণতা তৈরি করে তাদের নিয়ে বিচিত্র খেলা খেলে। কেন খেলে বলো তো? আমার যা লেখার আমি লিখলাম। তোমার সঙ্গে কি আবার আমার দেখা হবে? দেখা না হয় ভালো। আর যদি দেখা হয়েও যায়, আমি ভাব করব তোমাকে চিনতে পারিনি। তুমি তাতে রাগ করো না। আর একটা ছোট্ট অনুরোধ, চিঠিটা তুমি নষ্ট করে ফেলো। নীরা। মাওলানা সাহেব আগে আগে যাচ্ছেন, আমি তার পেছনে। মাওলানা সাহেবের হাতের টর্চে কি যেন সমস্যা হয়েছে, কিছুতেই জ্বলছে না। আমরা পথ চলছি অন্ধকারে। মাঝে মাঝে মাওলানা সাহেব থামছেন, হাতের টর্চ ঝাঁকাঝাঁকি করছেন। কোনো লাভ হচ্ছে না। আমাজি, জি? নক্ষত্রের আলোয় নদী পথে যাওয়া যায়, কিন্তু স্থল পথে যাওয়া যায় না। টর্চটা নষ্ট হয়ে তো বিপদে পড়লাম। চলেন বড় রাস্তা দিয়ে যাই, একটু ঘোরা হবে, কিন্তু উপায় কি? চলুন যাই।
আমরা বড় রাস্তায় উঠে পড়লাম। আমার হাঁটতে ভালো লাগছে। লক্ষ লক্ষ ঝিঁঝি পোকা ডাকছে। বাতাসে মাটির এবং পোড়া কাঠের গন্ধ। পোড়া কাঠের গন্ধ কোত্থেকে আসছে? হাঁটার সময় মানুষ নাকি খুব ভালো চিন্তা করতে পারে। আমি কিছুই চিন্তা করতে পারছি না। মাথা পুরোপুরি খালি হয়ে আছে। মোসাদ্দেক স্যার বলতেন, খুকিরা, মন যখন খুব অস্থির হবে তখন মনে মনে গান করবে, মন শান্ত হবে। মন শান্ত করার এর চেয়ে ভালো ওষুধ নাই। মন শান্ত করার এটা হলো কোরামিন ইনজেকশন। আশ্চর্য, কোনো গানের কথা, কোনো গানের সুর আমার মনে আসছে না। আমাজি, জি মৌলানা সাহেব, মনটা কি অত্যধিক খারাপ হয়েছে? না তো, মন খারাপ হবে কেন? নীরা ম্যাডাম বলেছিলেন চিঠি পড়ার পর রুমালির মনটা হয়তো খুব খারাপ হবে, তুমি তার দিকে লক্ষ্য রেখো। ম্যাডাম আমাকে অত্যধিক স্নেহ করেন, আমাকে তুমি করে বলেন। মনটা কি বেশি খারাপ আম্মাজি? আমার মন খারাপ না। হাঁটতে কষ্ট লাগতেছে? হাঁটতে মোটেও কষ্ট হচ্ছে না, হাঁটতে ভালো লাগছে। শুক্লপক্ষ হলে হেঁটে মজা পেতেন। কৃষ্ণপক্ষ শুরু হয়েছে তো হেঁটে মজা নাই। আম্মা যে একটা টেম্পো নিয়ে নেই। এই তো এসে পড়েছি, টেম্পো কেন নিতে হবে? মৌলানা সাহেব প্রায় অস্পষ্ট গলায় বললেন, মিশনারি হাসপাতালটা হয়ে যায়, মানে ব্যাপার হয়েছে কি, আপনার মাতার শরীরটা সামান্য খারাপ করেছে। ডাক্তার বললেন হাসপাতালে থাকাই ভালো। তেমন কিছু অবশ্য না, হাসপাতালে না নিলেও চলতো। বিদেশ জায়গা, হাসপাতালটা ভালো। মিশনারিরা হাসপাতাল, স্কুল এসব ভালো করে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। মৌলানা সাহেব এসব কী বলছেন? হাসপাতালে নেবার মতো কি ঘটল? মাকে কখন হাসপাতালে নেওয়া হয়েছে? বিকালে। তার শরীরটা হঠাৎ খারাপ করলো, নিঃশ্বাস নিতে পারেন না। হাসপাতালে আবার অক্সিজেনের ব্যবস্থা আছে। বিসমিল্লা বলে নলটা নাকে ঢুকাই দিলি হয়। আমি হতভম্ব হয়ে বললাম, মাকে অক্সিজেন দেয়া হচ্ছে এমন অবস্থা, আর আপনি খবরটা আমাকে এতক্ষণে দিলেন? আম্মাজি, আপনি তো ঘুমাইতেছিলেন। ঘুম থেকে ডেকে তুলে দুঃসংবাদ দেয়া নাই, নিষেধ আছে। ঘুম ভাঙার ঘণ্টা খানিক পরে দুঃসংবাদ দিতে হয়। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। মৌলানা সাহেব বারবার দুঃসংবাদ দুঃসংবাদ করছেন কেন? মা কি মারা গেছেন? সুস্থ সবল মানুষ চোখের পলকে ধড়ফড় করে মারা যায়। মা কোনো সুস্থ মানুষ না। মার শরীর এখন কেমন ঠিক করে বলুন তো? আমাজি, উনি ভালো আছেন। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছেন। আমি যখন আসি তখন দেখে এসেছি শান্তিমতো ঘুমাচ্ছেন। যে কোনো অসুখে ঘুম ওষুধের মতো কাজ করে। অস্থির হবার মতো কিছু হয় নাই। আল্লাহ পাক নিজেও অস্থিরতা পছন্দ করেন না। কোরআন মাজিদের জন্য বলা হয়েছে, হে মানব সন্তান, তোমাদের বড়ই তাড়াহুড়া। আমার কোনো তাড়াহুড়া নেই। আমি অস্থির না, আমি স্থির। আমি সবসময়ই এরকম। মার মৃত্যু সংবাদ পেলেও হয়তো স্থিরই থাকতাম। ইউনিটের লোকজন বলতো, মেয়েটা মানুষ না পাথর? প্রকৃতি কাউকে কাউকে পাথর বানিয়ে পৃথিবীতে পাঠায়। হাজারো দুঃখ কষ্টেও তাদের কিছু হয় না। আবার কাউকে কাউকে বরফ বানিয়ে পাঠায়। সামান্য উত্তাপে বরফ গলে পানি। মার মৃত্যুর পর আমার কি হবে? জীবনযাত্রার কি কোনো পরিবর্তন ঘটবে? মার সঙ্গে আগে যে ঘরে থাকতাম, পরেও নিশ্চয়ই সে ঘরেই থাকব। বজ্রপাতের শব্দে মার বুকের কাছে লুকানোর সুযোগ হবে না। আশ্বিন মাসে শেষ রাতের দিকে যখন শীত পড়বে, তখন ঘুম ঘুম চোখে মাকে বলবো না, মা গায়ে কাঁথা দিয়ে দাও। মৃত্যু শোক ভোলা যায় না বলে একটা ভুল কথা প্রচলিত আছে। সবচেয়ে সহজে যে শোক ভোলা যায় তার নাম মৃত্যু শোক। সবচেয়ে তীব্র শোক হচ্ছে
জীবিত মানুষ হারিয়ে যাবার শোক। হারিয়ে যাওয়া মানুষটি যতদিন জীবিত থাকে ততদিন এই শোক ভোলা যায় না। বাবা যদি মাকে ছেড়ে না গিয়ে মারা যেতেন, মা বাবাকে ভুলে যেতেন 1 বছরের মাথায়। তার ভালোবাসার কম্বল উইপোকায় কেটে ফেলত। বাবা বেঁচে আছেন কিন্তু হারিয়ে গেছেন বলেই মার এই তীব্র কষ্ট। পাশাপাশি থেকেও তো একজন মানুষ হারিয়ে যেতে পারে। মঈন সাহেব তার স্ত্রীর পাশেই বাস করছেন, কিন্তু হারিয়ে গেছেন। নীরা ম্যাডামের শোক এবং যন্ত্রণার এইটাই কারণ। নীরা ম্যাডাম কি এই তথ্য জানেন? আমাজি, আমরা এসে পড়েছি। এইটা মিশনারি হাসপাতাল। হাসপাতাল কোথায়? ছিমছাম ছোট্ট লাল ইটের বাড়ি, সামনে কি সুন্দর বাগান। বাগানের ঠিক মাঝখানে মাদার মেরির পাথরের মূর্তি, মেরির কোলে শিশু জিসাস ক্রাইস্ট। হাসপাতালের কাছাকাছি এলেই ফিনাইলের গন্ধ পাওয়া যায়। আমি পাচ্ছি ফুলের ঘ্রাণ। বেলি ফুলের ঝাড় থেকে মিষ্টি গন্ধ আসছে। কি আশ্চর্য! মিশনারিদের হাসপাতাল তো আম্মাজি, বড় সুন্দর। এই হাসপাতালের মৃত্যু হইলেও আরাম। একটা ভালো জায়গায় মৃত্যু হইল। হাসপাতাল যিনি চালান, ফাদার পিয়ারে, উনি বিশিষ্ট ভদ্রলোক, বিশিষ্ট ডাক্তার। আমাকে অত্যন্ত স্নেহ করেন। বড়দিনে 1 ঝুড়ি ফল পাঠিয়েছেন, একটা নতুন সোয়েটার পাঠিয়েছেন, নীল রঙের, আসল ভেড়ার লোমের সোয়েটার। মাঘ মাসের শীতে এই সোয়েটার পরলে গরমে গায়ে ঘামাসি হয়ে যায়। সোয়েটারটা চুরি হয়ে গেছে, থাকলে দেখাইতাম। আপনাকে সবাই পছন্দ করে কেন? এইটা তো আম্মাজি বলতে পারবো না। এইটা আল্লাহ পাকের একটা মহিমা। বাগান পার হয়ে হাসপাতালের সামনে দাঁড়ালাম। আমাদের পায়ের শব্দে যিনি বের হয়ে এলেন তিনি ফাদার পিয়ারে। তালগাছের মতো লম্বা একজন মানুষ, বয়সের ভারে নুয়ে পড়েছেন। তারপরেও মনে হচ্ছে শক্ত শরীর, খেটে খাওয়া মানুষদের মতো পেশি বহুল হাত, পরনে বাঙালিদের মতো লুঙ্গি এবং লুঙ্গির উপর হাত কাটা পাঞ্জাবি। সুন্দর বাংলা বলেন, মাঝে মধ্যে 2-1টা নিতান্ত গ্রাম্য শব্দ তার বাংলায় ঢুকে পড়ে। তাতে তার বাংলা ভাষা আরও সুন্দর হয়ে কানে বাজে। যেমন আমার মা সম্পর্কে বললেন, তোমার মা ভালো আছে, শ্বাসকষ্ট ছিল, এখন নাই, এখন শান্তিমতে ঘুমাইচ্ছে। ঘুমাইচ্ছে শব্দটা কি সুন্দর করেই না কানে বাজল। খুকি, তুমি মাকে দেখে চলে যাও, আমাদের এখানে রোগীর সঙ্গে থাকার নিয়ম নেই। মা ঘুমাইছে, ডোন্ট ওয়েক হার আপ। ঘুমের ওষুধ দিয়েছি। আমি মার বিছানার পাশে দাঁড়িয়ে আছি। মা হাত পা এলিয়ে পড়ে আছেন। তার নাকে অক্সিজেনের নল, হাতে স্যালাইন দেওয়া হচ্ছে। খুব ধীর লয়ে তার বুক ওঠানামা করছে। একজন নার্স মার পাশেই টুল পেতে বসে আছেন। ফাদার পিয়ারে বলেছিলেন মা শান্তিমতো ঘুমোচ্ছেন। এই কি শান্তিমতো ঘুমানোর নমুনা? দেখে তো মনে হচ্ছে মা মৃত্যুর হাত ধরে শুয়ে আছেন। আমি নার্সকে বললাম, সিস্টার, আমি কি মায়ের গায়ে হাত রেখে পাশে বসতে পারি? সিস্টার ঘাড় কাত করলেন। মার হাতে হাত রাখতেই তিনি ঘুমের মধ্যেই হাত সরিয়ে নিলেন। তার পরপরই চোখ মেললেন। আমি বললাম, কেমন আছো মা? মা হাসলেন, আবারও চোখ বন্ধ করে ফেললেন। শরীরটা কি খুব খারাপ লাগছে? সন্ধ্যার সময় লাগছিল, এখন লাগছে না। তোমার অবস্থা দেখে আমার খুব ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আমি মরব না। আমি মরলে তোকে কে দেখবে? আমি মার হাত আমার কোলে রাখলাম। নার্স বললেন, আপনি চলে যান। আপনি এখানে থাকলেই আপনার মা কথা বলতে থাকবেন, ওনার ঘুম হবে না। তার ঘুম দরকার। ফাদার জানতে পারলে খুব রাগ করবেন, উনি ভয়ঙ্কর রাগী। আমি মার দিকে তাকিয়ে নিচু গলায় বললাম, মা যাই? মা চোখ বন্ধ রেখেই বললেন, তোর বাবা বোধহয় রাতেই আসবে। যদি আসে হাসপাতালে পাঠানোর দরকার নেই, এই হাসপাতালে বাইরের কাউকে থাকতে দেয় না। আমার উপর তোমার রাগটা কি একটু কমেছে? কোনো রাগ নেই। সত্যি বলছো? হ্যাঁ। আমি যাই? আচ্ছা, ঠিকমতো খাওয়া দাওয়া করিস।
তোর বাবা যদি আসে তার খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখিস, খাওয়ার সময় সামনে থাকিস, কেউ সামনে না থাকলে সে খেতে পারে না। তুমি নিশ্চিন্ত থাকো মা, বাবা যদি আসে আমি অবশ্যই তাকে সামনে বসিয়ে খাওয়াবো। মার জন্য আমার কষ্ট হচ্ছে, বাবা যে আসবে না এই সহজ সত্যটা তিনি বুঝতে পারছেন না। যে চলে যায় সে ফিরে আসার জন্যে যায় না, তার জন্যে ভালোবাসার স্বর্ণ সিংহাসন সাজিয়ে রাখলেও লাভ হবে না। আর যে আসে সে সিংহাসনের জন্য অপেক্ষা করে না। আমি মাওলানা সাহেবকে নিয়ে ক্যাম্পে ফিরছি। মাওলানা সাহেবের টর্চ ঠিক হয়েছে, আলো দিচ্ছে। এর আগে কি তিনি মিথ্যামিথ্যি টর্চ নষ্ট করে রেখেছিলেন যাতে আমাকে ভুলিয়ে ভালিয়ে বড় রাস্তায় নিয়ে আসতে পারেন, সেখান থেকে মিশনারি হাসপাতালে? মাওলানা সাহেব। জি আম্মাজি। আপনি কি আমার মার জন্য একটু দোয়া করবেন? এইটা তো আম্মাজি আপনাকে বলতে হবে না, উনি হাসপাতালে ভর্তি হবার পর থেকেই খতম ইউনুস পড়তেছি। খুব শক্ত দোয়া। ইউনুস নবী এই দোয়া পড়ে মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন। ক্যাম্প কেমন নিষ্প্রাণ, লোকজন নেই। রাত এমন কিছু হয়নি, অথচ মনে হচ্ছে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু ডিরেক্টর সাহেবের ঘরে আলো জ্বলছে। আমি নিজের ঘরে চলে গেলাম। ঘরে ঢুকে বড় ধরনের চমক খেলাম। বাবা খাটে বসে আছেন, তার পাশে কালো রঙের হ্যান্ডব্যাগ, টেবিলে কলা আনারস। তাকে খুবই বয়স্ক দেখাচ্ছে। মাথার চুল প্রায় সবই পড়ে গেছে। শেষবার যখন দেখেছি তখনও তার মাথায় অনেক চুল ছিল। মনে হচ্ছে অল্প দিনেই তার বয়স বেড়ে গেছে। আমার মনে হলো তিনি অকুল সমুদ্রে পড়েছিলেন, আমাকে দেখে খানিকটা ভরসা পেলেন। আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলি, বাবা তুমি আজ আসায় তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু সেরকম কিছুই করতে পারলাম না, শুধু বাবার দিকে তাকিয়ে হাসলাম। বাবা বিড়বিড় করে বললেন, আমি খবর পেয়ে রওনা হয়েছি, তারপর গাড়ি নষ্ট, ফেরি নাই, বিরাট ঝামেলা। এসে শুনি তোর মা হাসপাতালে। তুমি যে সত্যি এসেছ বিশ্বাস হচ্ছে না। বাবা অবাক হয়ে বললেন, তোরা বিপদে পড়বি আর আমি আসবো না? মা তোমাকে দেখে যে কি খুশি হবে। বাবা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। তার চোখ কেমন যেন ভেজা ভেজা মনে হচ্ছে। কেঁদে ফেলবেন না তো? আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, ওরা কেমন আছে বাবা? আমার দুই ভাই বোন। বাবা নিচু ভঙ্গিতে বললেন, ভালো। ওদের নাম আমি জানি না, নাম কি? বাবা বিব্রত গলায় বললেন, মেয়েটার নাম রূপা আর ছেলেটার নাম তার মা রেখেছে সাকিব। নিজের ছেলে মেয়েদের নাম বলছেন, এতে এত বিব্রত হবার কি আছে? আমি বললাম, রূপা নাম তুমি রেখেছ? হুম। ওরা কি জানে যে রুমালি নামে তাদের একটা বোন আছে? জানবে না কেন, জানে। তুমি কি রূপাকে স্কুলে দিয়ে আসো? নিয়ে আসো। তার মা দিয়ে আসে, আমি নিয়ে আসি। ফেরার পথে তুমি কি তোমার মেয়েকে আইসক্রিম কিনে খাওয়াও, আমাকে যেমন খাওয়াতে? বাবা জবাব দিলেন না। বাবা খুবই অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। বাবার কি এখন উচিত না তার মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়া? নাকি মেয়ে অচেনা হয়ে গেছে, অচেনা মেয়েকে আদর করতে সংকোচ লাগছে? তোমার শরীরটা তো খারাপ হয়েছে কেন বাবা? বুড়ো হয়ে গেছ। বয়স হয়েছে তোরে মা? কেন বয়স হচ্ছে? বাবা অদ্ভুত ভঙ্গিতে হাসলেন। হাসি থামিয়ে বিষণ্ণ গলায় বললেন, তোর মার শরীর কি বেশি খারাপ? হ্যাঁ, তবে তুমি পাশে গিয়ে দাঁড়ালেই মার শরীর ভালো হয়ে যাবে। আমি এখনই যাচ্ছি, রাতে হাসপাতালেই থাকব। মিশনারি হাসপাতাল, তোমাকে থাকতে দেবে না। অসুবিধে নেই, বারান্দায় বসে থাকব। নাকি বারান্দায় বসতেও দেবে না? বারান্দায় বসতে দেবে। বাবা শোনো, বিয়ের পরপর তুমি মাকে চমকে দেবার জন্যে অনেক উদ্ভট কাণ্ড কারখানা করতে। এইরকম কোনো উদ্ভট কিছু কি করতে পারবে? বাবা অবাক হয়ে বললেন, কি করতে বলছিস? জোনাকি পোকার একটা মালা মার গলায় পরিয়ে দেবে? জোনাকি পোকার মালা পাবো কোথায়?
আমি জোগাড় করে দেব। বাবা, তুমি তো জানো না, তুমি মাকে একটা কম্বল কিনে দিয়েছিলে। সেই কম্বলটা মা চৈত্র মাসের গরমেও গায়ে দিয়ে রাখে। তুমি তো হাসপাতালে যাচ্ছ, মার পায়ের কাছে কম্বলটা দেখবে। এইসব কথা কেন বলছিস? আমার মনটা খুব খারাপ তো, তাই বলছি। যখন আমার মন খারাপ হয় তখন ইচ্ছে করে আশেপাশের সবার মন খারাপ করে দিই। বাবা পকেট থেকে রুমাল বের করে চোখ মুছলেন, ক্লান্ত গলায় বললেন, তুই একটু কাছে আয় তো মা, তোর মাথায় হাত বুলিয়ে তোকে একটু আদর করি। আমি বাবাকে জড়িয়ে ধরে আছি। আমি কাঁদছি না, কিন্তু বাবা খুব কাঁদছেন। আমি বাবার পিঠে হাত বুলিয়ে দিচ্ছি, যেন তিনি বয়স্ক কোনো মানুষ নন, অল্প বয়সী শিশু, খেলতে গিয়ে ব্যথা পেয়ে কাঁদছেন। বাবা মাওলানা সাহেবকে নিয়ে মাকে দেখতে গেছেন। আমি গোসল করে কাপড় বদলে ডাইনিং হলে খেতে গিয়েছি। ডাইনিং হলে তিথি বসে আছে। একপাশে তিথি, একপাশে তার মা, একপাশে বাবা। তিথি মুখের সামনে একটা বই ধরে আছে। তিথির মা ভাত মাখিয়ে তার মুখে তুলে দিচ্ছেন। আমাকে দেখে তিনি লজ্জা পেলেন। এত বড় মেয়েকে মুখে ভাত তুলে খাইয়ে দিতে হচ্ছে, এই জন্যই হয়তো লজ্জা। আমার কাছে দৃশ্যটা খুব সুন্দর লাগলো। তিথি মুখের উপর থেকে বই নামিয়ে বলল, তুমি কোথায় ছিলে? বিকেল থেকে তোমাকে খুঁজছি, কেউ বলতে পারছে না তুমি কোথায়। এদিকে তোমার মা অসুস্থ হয়ে পড়লেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, মেয়েকে খোঁজা হচ্ছে, পাওয়া যাচ্ছে না। তুমি দেখি আমার চেয়েও অদ্ভুত। খুঁজছিলে কেন? বলেছিলাম না তোমাকে ছবি দেখাবো, রবীন্দ্রনাথের সঙ্গে ছবি। ছবি খুঁজে পাইনি, মনে হচ্ছে আনা হয়নি। সোহর বাঙ্গালের কাছ থেকে তোমার ঠিকানা নিয়েছি, ঢাকায় পৌঁছেই তোমাকে পাঠিয়ে দেব। আচ্ছা, তুমি কি শুনেছ যে আমি অভিনয় করছি না, ঢাকা চলে যাচ্ছি? শুনেছি। কি জন্য অভিনয় করব না সেটা শুনেছ? তিথির মা বললেন, চুপ কর তো মা, এত সব কথা বলার দরকার কি? তিথি বলল, আমার বলতে ইচ্ছে করছে, তুমি দয়া করে ইন্টারফেয়ার করবে না। ভাত যা খাবার খেয়েছি, আর খাবো না। আমার মুখ ধুইয়ে চলে যাও। কাল ঢাকা চলে যাচ্ছি, রুমালির সঙ্গে আর দেখা হবে না। আজ তার সঙ্গে কিছুক্ষণ গল্প করব। তিথির মা বললেন, গল্প সকালে করলে হবে না? না, সকালে করলে হবে না, এখনই করতে হবে। প্লিজ তোমরা দুজন এখন যাও। আমি ভাত খাচ্ছি। তিথি আমার সামনে বসে মাথা দুলিয়ে দুলিয়ে গল্প করছে। খুব ভালো লাগছে তিথির গল্প শুনতে। পাপিয়া ম্যাডামের সঙ্গে আমার লেগে গেল। একটা সিকোয়েন্স হবে, দিলু আর নিশাদ বসে আছে। দিলু বলবে, আপা তুমি কথা বলার সময় আমার দিকে তাকাচ্ছ না কেন? নিশাদ বলবে, কথা বলার সময় তোর দিকে তাকাতে হবে কেন? আমার সঙ্গে কথা বললে আমার দিকে তাকিয়ে বলতে হবে। তুই এত বিরক্ত করিস কেন দিলু? এই কথাটা তুমি আমার দিকে তাকিয়ে বলো। নিশাদ তখন বিরক্ত হয়ে উঠে যাবে। এই দৃশ্যটা হবার সময় ঝামেলা হলো। পাপি ম্যাডাম অন্যদিকে তাকিয়ে বলছেন। আমি হাত দিয়ে তার মুখ ধরে আমার দিকে ফিরিয়ে দিয়ে বললাম, আমার সঙ্গে কথা বললে আমার দিকে তাকিয়ে বলতে হবে। পাপিয়া ম্যাডাম বললেন, তিথি শোনো, আমার গায়ে হাত দিও না, আমাকে টাচ না করে ডায়ালগ বলো। আমি বললাম, সেটা ভালো হবে না। পাপিয়া ম্যাডাম বললেন, ভালো হোক বা না হোক, তুমি আমার গায়ে হাত দেবে না। আমি বললাম, গায়ে হাত দেব না কেন? আপনার গায়ে কি কোনো ছোঁয়াচে অসুখ আছে যে গায়ে হাত দিলেই আমার সেই অসুখ হয়ে যাবে? পাপিয়া ম্যাডাম রাগে কাঁপতে কাঁপতে বললেন, এরকম বেয়াদবি কার কাছ থেকে শিখেছ? আমি বললাম, কারো কাছ থেকে শিখিনি, আমি যা করি নিজে নিজে করি। তিথিকণা খুব হাসতে লাগলো। আমি বললাম, তোমাদের এই ঝগড়াঝাটির সময় ডিরেক্টর সাহেব কি করলেন? চুপ করে রইলেন? ঝগড়া যখন শুরু হলো তখন উনি ছিলেন না। হঠাৎ ওনার শরীর খারাপ করলো, শর্ট ডিভিশন তার অ্যাসিস্ট্যান্টকে বুঝিয়ে দিয়ে ঘরে চলে গেলেন। আমি যখন বললাম অভিনয় করব না, তখন সোহরাব চাচা ডিরেক্টর সাহেবকে আনতে গেলেন। উনি এলেন না, বলে পাঠালেন শুটিং প্যাক আপ। ওনার সঙ্গে পরে তোমার দেখা হয়নি? দেখা হয়েছে, শুটিং স্পট থেকে এসে তার সঙ্গে দেখা করতে গেলাম। উনি দরজা জানলা বন্ধ করে অন্ধকার ঘরে বসেছিলেন। আমি যখন বললাম, আঙ্কেল আমি অভিনয় করব না, কাল ঢাকা চলে যাচ্ছি, উনি বললেন, আচ্ছা। আমি বললাম, আপনি রাগ করছেন না তো? উনি বললেন, আমি তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করব, যদি ধাঁধার জবাব দিতে পারো তাহলে রাগ করব না,
3টা পিঁপড়া নিয়ে একটা ধাঁধা। তুমি পেরেছ? হ্যাঁ, পেরেছি। কাল সকালে তুমি চলে যাচ্ছ? আমি একা না, সবাই চলে যাচ্ছে। সে কি? সৌরভ চাচা বলেছেন শুটিং শিডিউল নতুন করে করা হবে, এখন সব কাজ বন্ধ, বাকি যা কাজ শীতের সময় করা হবে। তারা যে জেনারেটর নিয়ে এসেছিল সেটাও নাকি ঠিক মতো কাজ করছে না। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় এই ছবিটা আর হবে না। না হলেই ভালো। না হলে ভালো কেন? গল্পটা বাজে। দিলু মরে গেল। দিলু মরবে কেন? মরার মতো কি হয়েছে? দুঃখ কষ্ট পেলেই মরে যেতে হবে? তিথি, বলো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। দূর থেকে দেখছো তো, এই জন্য পছন্দ হয়েছে। কাছ থেকে দেখলে পছন্দ হতো না। দূর থেকে যে জিনিস যত সুন্দর, কাছ থেকে সেই জিনিস তত অসুন্দর। তাই বুঝি? অবশ্যই তাই। দূর থেকে চাঁদ কত সুন্দর দেখো না, কাছে গেলে পাথরের পাহাড়, এবড়ো খেবড়ো, খানা খন্দ গর্তে ভরা। জাহেদা বলেছিল রাতের ঝড় হবে, সোমেশ্বরী নদীতে বান ডাকবে, হাতিডোবা বান। জাহেদার কোনো কথাই ঠিক হয়নি। এই কথাটা কি মিলে যাবে? আকাশে কোনো তারা দেখা যাচ্ছে না, মেঘ জমছে, বিজলি চমকাচ্ছে। বিজলি চমকালেই বজ্রের শব্দ শোনা উচিত, বজ্রের শব্দ শুনতে পাচ্ছি না। ঝড় দেখার জন্য অপেক্ষা করছি। বারান্দার বেতের চেয়ারে পা তুলে বেশ আরাম করে বসে আছি। ঝিঁঝি ডাকছে না। বড় ধরনের বৃষ্টি বা ঝড়ের আগে আগে ঝিঝি পোকারা চুপ করে যায়। ক্যাম্প নীরব হয়ে আছে। কিছুক্ষণ আগে উঠোনে কয়েকজন লাইট বয় ঝগড়া করছিল। এখন তারা নেই। জোনাকি আছে, প্রচুর পরিমাণে আছে। জোনাকি ধরার কোনো জাল থাকলে এক ক্ষেপে অনেক জোনাকি ধরে ফেলা যেত। একটা লম্বা সুতায় মৌমাছির মোম মাখিয়ে জোনাকিগুলো বসিয়ে দিলেই জোনাকির মালা। মাকে নিয়ে আমি এখন আর দুশ্চিন্তা করছি না। বাবা চলে এসেছেন, দুশ্চিন্তা যা করার তিনিই করবেন। জোনাকি পোকার একটা মালা বানিয়ে বাবাকে দিয়ে এলে চমৎকার হতো। দেয়া গেল না। একদিকে ভালোই হয়েছে। মালা বানানো হলে হয়তো দেখা যেত বাস্তবের মালা কল্পনার মালার মতো সুন্দর হয়নি। অস্পষ্টভাবে বৃষ্টির ফোঁটা কি পড়তে শুরু করেছে? বোধ হয় না। পাহাড়ি বৃষ্টি ঝম করে চলে আসে, ধীরে সুস্থে আসে না। যত বৃষ্টি নামুক, ঝড় আসুক, আমি এই জায়গা থেকে নড়ব না। বৃষ্টিতে কাক ভেজা হলেও খবরদারির জন্য আজ মা আসবেন না। টেনে হিচড়ে ঘরে ঢোকানোর চেষ্টা করবেন না। আজকের রাতটা পুরোপুরি আমার। রাতটা আমি গল্প করে করে কাটাবো। কার সঙ্গে গল্প করব? দিলুর যেমন কল্পনার বান্ধবী আছে, এমন কোনো কল্পনার বান্ধবীকে নিয়ে আসব। ঝুম বৃষ্টি নামলে দুজনে মিলে ভিজব। সোমেশ্বরী নদীতে সত্যি সত্যি যদি হাতিডোবা বান ডাকে, তাহলে তাকে নিয়ে নদী দেখতে যাব। মানুষ একা কোথাও যেতে পারে না। যখন কেউ থাকে না, তখন কল্পনার একজনকে পাশে থাকতে হয়। কল্পনার বন্ধু থাকা খুব চমৎকার ব্যাপার। তাকে নিজের মতো করে তৈরি করা যায়, পছন্দ না হলে ঢেলে সাজানো যায়, তাকে রূপ দেয়া যায়, তার কাছ থেকে রূপ কেড়ে নেওয়া যায়। নীরা ম্যাডামের মতো একজন কাউকে কি পাশে এনে বসাবো, তার সঙ্গে গল্প করব? না, থাক। বরং তার চিঠিটার একটা জবাব মনে মনে লিখে ফেলি। এই চিঠি তিনি পড়বেন না, তাতে কি? অন্তত আমি নিজে তো জানব তার চিঠির একটা জবাব আমার কাছে আছে। সম্বোধনটা কি হবে? নীরা ম্যাডাম লিখব নাকি ভাবি? সুজনেশু, সুহৃদয়েশু? কোনোটাই মানাচ্ছে না। যদি শুধু নীরা লেখা যেত তাহলে মানাতো। সেটা সম্ভব না। উনি অনেক বড় মানুষ। আমি কে? আমি কেউ না। আপনার চিঠিটি আজ রাতে পড়েছি। যে কোনো চিঠি আমি 2-3 বার করে পড়ি। আপনারটা একবারই পড়েছি। এত সুন্দর চিঠি, কিন্তু দ্বিতীয়বার পড়তে ইচ্ছে করল না। আপনি চিঠিটা নষ্ট করে ফেলতে বলেছেন, আমি নষ্ট করে ফেলেছি। ছিঁড়ে কুচি কুচি করে চারদিকে ছড়িয়ে দিয়েছি। তারপরেও চিঠিটা পুরোপুরি নষ্ট হয়নি। আপনার মাথায় রয়ে গেছে, আমার মাথাতেও রয়ে গেছে। যেদিন আমরা দুজন পৃথিবীতে থাকব না, শুধুমাত্র সেই দিনই চিঠিটা নষ্ট হবে।
চিঠিতে প্রচ্ছন্নভাবে হলেও আপনি জানতে চাচ্ছিলেন কেন আমি ওনাকে এত পছন্দ করলাম, বা আমার মতো অন্যরা কেন করছে। আপনি এই প্রশ্নের জবাব জানেন না দেখে আমি খুব বিস্মিত হচ্ছি। আপনার মতো বুদ্ধিমতী মেয়ের এই প্রশ্নের জবাব পেতে এত দেরি হলো কেন? কি করে ভাবলেন আপনি উনার ছেলে ভুলানো পিঁপড়ের ধাঁধা জাতীয় কথায় বিভ্রান্ত হয়ে পাগলের মতো সবাই উনার প্রেমে পড়ে যাচ্ছে, কিংবা উনার দুঃখময় শৈশবের গল্প শুনে আমাদের মধ্যে তৈরি হচ্ছে প্রবল করুণা, করুণা থেকে জন্ম নিচ্ছে প্রেম? আপনি এমনও ধারণা করেছেন যেন উনি নানান ধরনের কৌশল করে আমাকে বা লাবণ্যকে বা আমাদের মতো কাউকে নিজের দিকে আকৃষ্ট করছেন। আপনি নিজে মেয়ে, আপনার তো জানা উচিত মেয়েরা সবার আগে যা ধরতে পারে তা হলো পুরুষের কৌশল। পুরুষদের ছ্যাবলামি সহ্য করা যায়, কিন্তু কৌশল না। প্রবল আবেগ নিয়ে ওনার কাছে ছুটে যাওয়ার কারণটি আমি ব্যাখ্যা করি। আমার মা একবার টবে পুঁই শাকের একটা চারা পুঁতলেন। চারাটায় যেন ঠিকমতো রোদের আলো পড়ে, সেজন্য মা টবটাকে বারান্দার মাঝামাঝি এনে রাখলেন। তারপর আমি একদিন কি কারণে যেন বারান্দায় গিয়েছি, হঠাৎ দেখি পুঁই শাকটা বড় হয়েছে, ডাল বের করে দিয়েছে, কিন্তু কোনো কিছু ধরতে পারছে না। সে যেন তার অনেকগুলো হাত বের করে দিয়েছে, সেই হাত দিয়ে সে কাউকে ছুঁতে পারছে না। কি ভয়ঙ্কর অসহায় যে লাগছে গাছটাকে। ডিরেক্টর সাহেব অবিকল এইরকম একটা লতানো গাছ, যে গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু শক্ত করে ধরার মতো কিছু পাচ্ছে না। সে আতঙ্কে অস্থির। সে কি এই জীবনে ধরার মতো কিছু পাবে না? এই ধরনের মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছা করে। পাশে দাঁড়ানোর ইচ্ছার নামই ভালোবাসা। আমার ভালোবাসার শুরুটা সেখানেই। সম্ভবত আপনার বোন লাবণ্যর ব্যাপারেও এইরকম হয়েছে। মানুষটার পাশে আগ্রহ নিয়ে দাঁড়ানোর পর অবাক হয়ে দেখলাম তার শক্তি ও ক্ষমতা, সৌন্দর্য দেখার ক্ষমতা, সৌন্দর্য ব্যাখ্যা করার ক্ষমতা। সৃষ্টিশীল মানুষের যে ব্যাপারটা থাকে, প্রকৃতি হয়তো খুব স্বাভাবিকভাবে এই ক্ষমতা দিয়ে দেয়। যারা এই ক্ষমতাটা পায় তারাও খুব স্বাভাবিকভাবেই নেয়। ক্ষমতার মাত্রা সম্পর্কে তাদের ধারণা থাকে না। কিন্তু আমার মতো মানুষ যারা সৃষ্টিশীল না, তারা অভিভূত হয়। অভিভূত হয়ে ভাবে সাধারণ একজন মানুষের এত ক্ষমতা। আপনি নিজেও কি অভিভূত হননি? তাকে দেখা মাত্রই কি আপনার সমস্ত চেতনা কেঁপে ওঠেনি? কোনো মেয়ে যদি প্রেমে পড়ে, তাহলে তার চোখে প্রেমিকের সদ্গুণগুলিই পড়ে, ত্রুটিগুলি চোখে পড়ে না। আপনি লিখেছেন, প্রেমিক যখন নাক ঝেড়ে হাত শিকনিতে ভর্তি করে ফেলে, তখন মনে হয় আহা কি সুন্দর করেই না নাক ঝাড়ছে। আমি মেয়েটা বোধহয় একটু আলাদা। আমি শুধু তার ত্রুটিগুলো বের করতে চেষ্টা করেছি। তার কারণও আছে। তার ত্রুটিগুলি চোখে পড়লে তার প্রতি আমার মুগ্ধতা কমতে থাকবে। আমি ধাক্কা খাব, ফিরে যেতে পারবো নিজের জগতে। সেলিম ভাইকে তিনি ছবিতে নিলেন। সুপারস্টার ফরহাদ সাহেব এসে উপস্থিত হলেন। আমি মনে প্রাণে চাচ্ছিলাম যেন তিনি সেলিম ভাইকে বাদ দিয়ে দেন, যেন আমি তার এই ব্যাপারে মস্ত একটা আঘাত পাই, যেন আমি তার কাছ থেকে চোখ ফিরিয়ে নিতে পারি। সেরকম হয়নি, উল্টোটাই হয়েছে। ফরহাদ সাহেবের মতো নামি দামি অভিনেতাকে তিনি পাত্তাই দেননি। কিছু কিছু মানুষ থাকে যাদের ত্রুটিগুলি গুণ হিসেবে দেখা দেয়। উনি তেমন একজন। মানুষের মস্ত বড় ত্রুটি তার অহংকার, কিন্তু উনার অহংকারই তো উনার গুণ। আপনি জানেন না, তার ত্রুটিগুলি দেখে আমি যতই দূরে সরতে গিয়েছি, ততই তার কাছে আসার জন্য ব্যাকুল হয়েছি। ততবারই মনে হয়েছে এইসব ত্রুটি আমার নেই কেন। আপনার মতো একজন বুদ্ধিমতী মেয়ে কি করে ধারণা করল মেয়ে ভুলানোর জন্য তিনি তার মজার মজার গল্পের ঝুড়ি খুলে বসেন? আপনি কি দেখেননি এই একই গল্প তিনি কত আগ্রহের সঙ্গে মৌলানা সাহেবের সঙ্গে করেছেন, বা ইউনিটের একটা ছেলের সঙ্গে করছেন? তার সম্পর্কে আমি এমন অনেক কিছুই বলতে পারবো যা আপনি দীর্ঘ বিবাহিত জীবনযাপনেও লক্ষ্য করেননি। আপনি কি তার মুগ্ধ হবার ক্ষমতা লক্ষ্য করেছেন? তার মুগ্ধতার ভিন্ন একটা মাত্রাও আছে। তিনি তার নিজস্ব মুগ্ধতা ছড়িয়ে দিতে চান, যাতে অন্যরাও তার আনন্দের ভাগ পায়। মুগ্ধ অনেকেই হয়, আনন্দ অনেকেই পায়, কিন্তু কজন তা ছড়িয়ে দিতে চায়? অবশ্যই আপনি তার সম্পর্কে এমন এক তথ্য জানেন যা আমি জানি না।
আমার জানার কথা নয়। সেই তথ্যটি জানিয়ে আপনি আমাকে যে ধাক্কাটি দিতে চেয়েছিলেন তা দিতে পেরেছেন। যে তীব্র কষ্টটি আমি পেয়েছি আপনি কোনোদিন জানবেন না। আপনি যদি ভেবে থাকেন আমি কষ্ট পেয়েছি এই ভেবে যে আমি মানুষটিকে নিয়ে কখনো সংসার করতে পারবো না, আমাদের ঘরে ছোট্ট কোনো বাবু আসবে না, তাহলে আপনি ভুল করেছেন। আপনি যদি ভেবে থাকেন কোনো একদিন আমি মানুষটাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নেব, তাহলে আপনি খুব বড় ভুল করেছেন। আমার বাবাকে একজন মার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। মার কষ্ট আমি জানি, এই কষ্টের কোনো সীমা নেই। আমি কি করে অন্যকে এই কষ্ট দেব? তাছাড়া উনার মতো মানুষ ভোলানোর ক্ষমতা কি আমার মতো বাচ্চা একটা মেয়ের আছে? আমার কষ্ট পাবার কারণ হলো যে মানুষ তার আনন্দ, তার মুগ্ধতা চারদিকে ছড়িয়ে দেয়, সে তার কষ্টটা কাউকেই বলতে পারে না। আমার তো মনে হয় নিজেকেও না। তাকে তার নিজের কষ্টও নিজের কাছ থেকে গোপন রাখতে হয়। মানসিকভাবে সম্পূর্ণ একজন মানুষ শারীরিক অসম্পূর্ণতার জন্য অসম্পূর্ণ। শরীর কি এতই বড়? হ্যাঁ, বড়, অবশ্যই বড়। শরীরের কাছে আমরা বারবার পরাজিত হই, তারপরেও কিন্তু বলার চেষ্টা করি শরীর কিছুই না, মনকে ধারণ করার সামান্য পাত্র মাত্র। মুখের বলায় কি যায় আসে? শরীর হচ্ছে শরীর, তার ক্ষমতাও মনের ক্ষমতার মতোই অসীম। আপনি ওনাকে অসম্পূর্ণ শরীরের কারাগার থেকে মুক্তি দিতে চাচ্ছেন। উনি মুক্ত হতে চান, সাহসের অভাবে পারছেন না। সেই সাহস আপনি ওনাকে দিতে পারেননি, আমি কিন্তু পারি। আপনি কি চান সেই সাহস আমি দেই তাকে? রুমালি? আমি চমকে তাকালাম। চিঠি তৈরিতে বাধা পড়ল। সোহরাব চাচা শুকনো মুখে দাঁড়িয়ে আছেন। বললাম, কি ব্যাপার চাচা? সোহরাব চাচা নিচু গলায় বললেন, স্যার তোমাকে একটু ডাকছেন। আমি উঠে দাঁড়ালাম। সোহরাব চাচা প্রায় কান্না কান্না গলায় বললেন, স্যারের শরীরটা খুব খারাপ করেছে। মন খারাপ, শরীরও খারাপ। শুটিং বন্ধ হয়ে গেল সেজন্য মন খারাপ? হ্যাঁ, কি কষ্ট যে স্যার করেন ছবির জন্যে, সেই ছবি যখন হয় না। সৌরভ চাচা? জি মা। লক্ষ্য করেছেন বেশ অনেকদিন পর আপনি আমাকে মা বললেন। সৌরভ চাচা চুপ করে রইলেন। আমি বললাম, আচ্ছা ওই প্রসঙ্গ থাক, একটা জরুরি কথা বলি। আপনি আপনার স্যারকে এত পছন্দ করেন কেন? জানি না মা। সত্যি জানেন না? না। ওনার কি জ্বর? হ্যাঁ, খুব জ্বর। তার উপর হাবিজাবি খেয়েছেন। হাবিজাবিটা কি, মদ? না, মদ না, মন ফল 4-5টা কোত্থেকে জোগাড় করে খেয়েছেন, মাওলানা এনে দিয়েছে। শুনেছি এসব খেলে পাগল হয়ে যায়। আপনার কি ধারণা উনি পাগল হয়ে গেছেন? আরে না, তবে চোখ টকটকে লাল হয়ে আছে, দেখলে ভয় লাগে। আমি হাসতে হাসতে বললাম, আমি ভয় পাব না, আমি খুব সাহসী মেয়ে। শুধু যে সাহসী তাই না, অন্যকে সাহস দেওয়ার ব্যাপারেও এক্সপার্ট। আমি খুব হাসছি, সোহরাব চাচা অবাক হয়ে তাকাচ্ছেন। আমিও নিজের কাণ্ড দেখে অবাক হচ্ছি। এত হাসছি কেন? আমি কি জাহেদা হয়ে যাচ্ছি? ওনার দরজার সামনে দাঁড়াতেই উনি বললেন, রুমালি এসো। আমি পর্দা ঠেলে ভেতরে ঢুকলাম। সোহরাব চাচা দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। আমি জানি উনি যাবেন না, দাঁড়িয়ে থাকবেন। তার স্যারের শরীর খারাপ, মন খারাপ, তিনি তাকে ছেড়ে এক পাও যাবেন না। প্রয়োজনে সারা রাত দরজার বাইরে দাঁড়িয়ে থাকবেন। আমি ভেবেছিলাম উনাকে দেখব চাদর গায়ে বিছানায় শুয়ে আছেন। তা না, উনি চেয়ারে বসে আছেন। মনে হচ্ছে এখনই কোথাও বেরোবেন। ইলেকট্রিসিটি আছে, তারপরেও তার সামনের টেবিলে মোমবাতি, ফুলদানি ভর্তি জবা ফুল। জবা ফুল কেউ ফুলদানিতে সাজিয়ে রাখে না। তার ঘরে যতবার এসেছি দেখেছি জবা ফুল। জবা মনে হয় তার পছন্দের ফুল। আপনি কি কোথাও যাচ্ছেন? এখন যাচ্ছি না। যদি বৃষ্টি হয়, নদীতে পানি আসে, তাহলে পানি দেখতে যাব। শুটিং শেষ, সবাই চলে যাবে। এখন যদি নদী দেখা না হয় আর দেখা হবে না, শেষ সুযোগ। বৃষ্টি পড়তে শুরু করেছে না? জি পড়ছে, ফোঁটা ফোঁটা পড়ছে। তুমি বসো, দাঁড়িয়ে আছো কেন? আমি বসলাম, তিনি সিগারেট ধরালেন।
ড্রয়ার খুলে রুমাল নিয়ে পকেটে ভরলেন, চুল আঁচড়াতে লাগলেন। আশ্চর্য, তাকে আজ খুব সুন্দর লাগছে, চোখ ঝকমক করছে। মানুষের সৌন্দর্যের পুরোটাই তো তার চোখে। মন ফল খেলে কি চোখ হীরের মতো জ্বলে? আমি বললাম, আপনি দেখি একেবারে ফিটফাট বাবু হয়ে নদী দেখতে যাচ্ছেন। তিনি বললেন, আমি যেমন নদী দেখব, নদীও তো আমাকে দেখবে। নদীও দেখুক যে আমি ফর্মালি তার কাছে এসেছি, এলেবেলেভাবে আসিনি। যাই হোক, তোমাকে ডাকার কারণ হচ্ছে তোমাকে একটা কথা বলা। কথাটা না বললে আমার খারাপ লাগবে। আপনি এমন ভাব করছেন যেন আর কোনোদিন আপনার সঙ্গে দেখা হবে না। তোমার ধারণা দেখা হবে? হ্যাঁ হবে, কারণ আপনি আবার ওই ছবি শুরু করবেন, তখন দিলু চরিত্র করার জন্য আমাকে ডাকবেন। তিনি ক্লান্ত গলায় বললেন, না, আমি আর ছবি করব না, ভালো লাগছে না। যে কথাটা তোমাকে বলতে চাচ্ছিলাম সেটা শোনো। তোমাকে আমি খুব ভালো করে লক্ষ্য করেছি। তুমি যেমন আমাকে লক্ষ্য করেছ, আমিও তোমাকে লক্ষ্য করেছি। তুমি বড় হয়ে ছবির লাইনে পড়াশোনা করো, কোনো ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হয়েও। ছবির ব্যাপারে তোমার আগ্রহ আছে, জগৎটাকে ভালোবাসো, অভিনয় তোমার রক্তের ভেতর, তুমি পারবে। থ্যাংক ইউ। শোনো রুমালে, একটা উপদেশ দিই, চোখ সবসময় খোলা রাখবে, অতি তুচ্ছ দৃশ্য যেন চোখ এড়িয়ে না যায়। চণ্ডীগড় গ্রামে জাহেদা নামে একটা মেয়ে আছে। মেয়েটা ভবিষ্যৎ বলে। তার বাড়িতে একদিন গিয়ে দেখি একটা পোষা বক বুড়ো মানুষদের মতো টুকটুক করে হাঁটে। মজার ব্যাপার কি জানো? বকটা অন্ধ। আপনাকে কে বলেছে? জাহেদা? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বিষণ্ণ গলায় বললেন, কেউ বলেনি। কিছুক্ষণ বকটার দিকে তাকিয়েই বুঝলাম সে অন্ধ। এটা তোমাকে কেন বললাম জানো? যাতে তুমি তোমার দেখার চোখ তীক্ষ্ণ করতে পারো। এটা বলার জন্য তোমাকে ডেকেছিলাম। এখন তুমি যেতে পারো। একটু বসি? আচ্ছা বসো। বৃষ্টি বেশ ভালোই নেমেছে, তাই না? জি। তিনি উঠে জানালার পাশে চলে গেলেন। জানালার পর্দা সরালেন। বৃষ্টির ছাট তার গায়ে লাগল। তিনি চট করে সরে গেলেন, যেন বৃষ্টিতে তার কাপড় না ভেজে। অথচ আমি নিশ্চিত জানি, ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতেই তিনি নদী দেখতে যাবেন। মাথার উপর ছাতা থাকবে না। রুমালি, মোমবাতির আলোটা কেন জানি চোখে লাগছে। কিছুক্ষণের জন্য বাতিটা নিভিয়ে দিই। দিন। তিনি বেশ কয়েকবার ফুঁ দিলেন। বাতি নিভল না। তিনি ক্লান্ত এবং হতাশ চোখে মোমবাতির শিখার দিকে তাকিয়ে আছেন। তার চোখের তারায় মোমবাতির শিখার ছায়া। নীরা বলছিল তুমি খুব সুন্দর গান করো, একটা গান শোনাও তো। আচ্ছা, তুমি কি ওই গানটা জানো, হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন? জি না। তিনি নিজের মনে গুনগুন শুরু করলেন, হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন, ইয়ং গার্লস পিক দেম এভরি ওয়ান। তারপর চুপ করে গেলেন। আমার দিকে তাকিয়ে বিব্রত গলায় বললেন, আমার পছন্দের গান, কথাগুলি সুন্দর। গানটা শেষ হয় প্রশ্ন দিয়ে, ওয়েন উইল দে এভার লার্ন? তারা কবে শিখবে? আমি আপনাকে অন্য একটা গান শোনাই? না, কেন যেন এই গানটা ছাড়া অন্য কোনো গান এখন শুনতে ইচ্ছা করছে না। আমার একটা সমস্যা আছে, যখন যে গানটা শুনতে ইচ্ছা করে তখন সেই গানের বদলে অন্য গান অসহ্য লাগে। আমি এই গানটা শিখে রাখব, পরে যদি কখনো আপনার সঙ্গে দেখা হয় আপনাকে শোনাব। থ্যাংক ইউ ইয়াং লেডি। মনে হচ্ছে আর দেখা হবে না। চলো ওঠা যাক, আমি এখন নদী দেখতে যাব। আমি কি আসবো আপনার সঙ্গে? না, আমি একা যেতে চাই। তিনি বৃষ্টির মধ্যেই উঠোনে নামলেন। সোহরাব চাচা ছাতা নিয়ে ছুটে গেলেন। তিনি ইশারায় বললেন, না। তারপর শান্ত ভঙ্গিতে এগিয়ে যেতে লাগলেন। বৃষ্টি পড়ছে, ঝড় শুরু হয়েছে। সোমেশ্বরী নদী গর্জাচ্ছে। নদী তার অলৌকিক গলায় ডাকছে, এসো এসো। সেই আহ্বান সবাই শুনতে পায় না, কেউ কেউ পায়।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা রুমালি। আজ 14 পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মধ্যে শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।